করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী অধ্যাপক অর্থনীতি, সরকারি বিএম কলেজ বরিশাল। আজকের বিষয় অর্থনীতি চতুর্থ বর্ষ, বিষয় কোড 24-22-17, কোর্সের নাম ইকোনমিক সিস্টেম অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাটার্ন, লেকচার 6। লেকচারের শিরোনাম এনক্লোজার মুভমেন্ট ইন ব্রিটেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুন রশিদ স্যারকে। আরও ধন্যবাদ জানাচ্ছি অর্থনীতি বিভাগের শিক্ষকবৃন্দকে, যারা এই কোর্সের সাথে সংশ্লিষ্ট থেকে অক্লান্ত পরিশ্রম করে তোমাদেরকে শিক্ষার সাথে সংযুক্ত থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরও ধন্যবাদ জানাচ্ছি বর্তমান সরকার আইসিটি মন্ত্রণালয়কে, যার কারণে তোমরা ঘরে বসেই এখন ক্লাস করতে পারছো। আজকে আমরা পড়াবো এনক্লোজার মুভমেন্ট ইন ব্রিটেন। এনক্লোজার মুভমেন্ট বা বেড়া আন্দোলন কি, এর কারণসমূহ লিখো। ব্রিটেনের অর্থনীতির উপর এর প্রভাব লিখো। হোয়াট ইজ এনক্লোজার মুভমেন্ট, কজেস অফ ইটস অ্যান্ড দ্য এফেক্টস অফ এনক্লোজার মুভমেন্ট। এনক্লোজার মুভমেন্ট বা বেড়া আন্দোলন ব্রিটেনে মেনর পদ্ধতি ভেঙে যাওয়ার এক পর্যায়ে জমিদারগণ কৃষি জমিকে চারণভূমিতে রূপান্তরের প্রক্রিয়াকে এনক্লোজার মুভমেন্ট বা বেড়া আন্দোলন নামে অভিহিত করা হয়। ব্রিটেন যে জমিদারি প্রথা ছিল সেগুলো ভেঙে যাওয়ার পরে জমিদারগণ কৃষি চাষ বাদ দিয়ে পশু চাষের দিকে ঝোঁকার কারণে এবং কৃষি জমিকে পশুচারণ ভূমিতে রূপান্তর করার প্রক্রিয়াকে আসলে এনক্লোজার মুভমেন্ট বলা হয়। ব্রিটেনের জমিদারগণ মেনর পদ্ধতি ধরে রাখতে ব্যর্থ হলে বিকল্প পদ্ধতি হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করে থাকে। কারণ যখন একটা সময় আসলো দাসরা টাকার বিনিময়ে মুক্তি ক্রয় করতে পারবে, যখন ভূমিদাসরা টাকার বিনিময়ে তাদের মুক্তি ক্রয় করা শুরু করলো, তখন কিন্তু জমিদাররা বিভিন্ন শ্রমিক সংকটে পতিত হল। কারণ তৎকালীন সময় শ্রমিক সংকট ও পশম উৎপাদন লাভজনক মনে করে জমিদারগণ এরূপ সিদ্ধান্ত গ্রহণ করে। কারণ একদিকে ছিল শ্রমিক সংকট, কারণ ভূমিদাসরা তাদের মুক্তি ক্রয় করেছিল, আর একদিকে ছিল বাইরে যারা স্বাধীন শ্রমিক ছিল তাদেরকে কাজে এনে সেই পরিমাণ পারিশ্রমিক দেওয়া আসলে জমিদারদের পক্ষে সম্ভব ছিল না। তারপরেও শ্রমিক সংকট ছিল। আবার পশম উৎপাদন, ওই সময় ব্রিটেনে পশম উৎপাদন লাভজনক ছিল। ত্রয়োদশ শতাব্দীর ব্রিটেন অর্থনীতিতে ভূমিদাসদের অর্থের বিনিময়ে মুক্ত করে দিলে সমাজের স্বাধীন শ্রমিক শ্রেণীর উদ্ভব হয়। কিন্তু চতুর্দশ শতাব্দীতে উহা আবার বন্ধ করে দেওয়া হয়। ভূমিদাসরা 1339 সালে এই আইনের বিরুদ্ধে সংঘবদ্ধ হতে থাকে, ফলে জমিদারগণ বিপদের আশঙ্কায় আইনটি আবার বলবৎ করতে বাধ্য হন। একসময় যখন ভূমিদাসরা মুক্তি ক্রয় করলো, তো জমিদাররা বিভিন্ন বিপদ আপদে পড়লো, তখন আবার ভূমিদাসদের মুক্তি ক্রয় বন্ধ করে দেওয়া হলো। তখন কি করলো, ভূমিদাসদের যখন মুক্তি ক্রয় বন্ধ করে দেওয়া হলো, তখন ভূমিদাসরা আবার একত্রিত হয়ে আন্দোলনের হুমকি দিল। এই আন্দোলনের হুমকির ফলে জমিদারগণ আবার আইনটি বলবৎ করতে বাধ্য হন। আবার চতুর্দশ শতাব্দীতে মহামারীর কারণে ব্রিটেনে জমিদাররা কৃষির পরিবর্তে পশুপালন আরম্ভ করে। হঠাৎ করে মহামারী দেখা গেল ব্রিটেনে, এবং ব্রিটেনে প্রায় অর্ধেক লোক, ইউরোপের প্রায় অর্ধেক লোক সেই মহামারীতে মারা গেল। এর ফলে কি হলো, জমিদারদের যেমন শ্রমিকের সংকট দেখা দিল, ভূমিদাসরা তাদের মুক্তি ক্রয় করলো। এর কারণে আবার পশুপালন লাভজনক শুরু হলো। এর কারণে কৃষির পরিবর্তে পশুপালন আরম্ভ করে। এর ফলে কৃষি জমি পশুদের চারণভূমিতে পরিণত হয়। জমিদাররা নিজেদের প্রয়োজনে সকল জমি আবার নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। যেহেতু পশুপালন শুরু হয়েছে, জমিদাররা কি করলো, আবার তাদের জমিকে পশুর নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে চারণভূমিতে রূপান্তর করে। চারণভূমি হচ্ছে যেখানে
পশু চরানো এবং কৃষকদের বসত বাড়ি কৃষি জমি ও আশেপাশে যত এলাকা আছে সমস্ত এলাকাকে একটি নির্দিষ্ট বেড়ার আন্ডারে নিয়ে আনা হলো। সামগ্রিক দিক দিয়ে একেই আসলে বেড়া আন্দোলন বলে। তার সমস্ত জমিকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে এনে চারপাশে বেড়া দিয়ে দেওয়া হলো, যার ফলে এই আন্দোলনের নাম হলো এনক্লোজার মুভমেন্ট বা বেড়া আন্দোলন। ব্রিটেনে বেড়া আন্দোলনের কারণসমূহ। দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দী ব্রিটেনে কৃষিতে মেনর ব্যবস্থার প্রচলন ছিল। আমরা একটি ক্লাসে মেনোরিয়াল সিস্টেম ইন ব্রিটেন পড়িয়েছি, সেখানে তোমরা দেখতে পেয়েছো যে এই যে মেনর ব্যবস্থা প্রচলন ছিল। পরবর্তীতে ভূমিদাসদের মুক্তি, চতুর্দশ শতাব্দীর মহামারী, ভূসম্পত্তি হস্তান্তর, কৃষি জমিকে চারণভূমিতে রূপান্তর ইত্যাদি কার্যক্রম মেনর ব্যবস্থাকে দুর্বল করে দেয়। কারণ হচ্ছে ভূমিদাস একদিকে মুক্তি ক্রয় করছিল, আর একদিকে মহামারী শুরু হয়েছিল, ভূসম্পত্তি হস্তান্তর, যারা যেসব জমিদারদের ভূমিদাসরা মুক্তি ক্রয় করেছিল তারা ভূসম্পত্তি অন্যের কাছে হস্তান্তর করেছিল, এবং কৃষি জমিতে চারণভূমিতে রূপান্তর ইত্যাদি কারণ অনেকে পশু চাষ শুরু করেছে, তাদের কৃষি জমিকে চারণভূমি রূপান্তর করেছে। এই কারণে দেখা গেল কি মেনার ব্যবস্থা দুর্বল হয়ে পড়লো। এভাবে ত্রয়োদশ শতাব্দী হতে ষোড়শ শতাব্দী পর্যন্ত ব্রিটেনের কৃষিতে বিভিন্ন ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয়। এইসব ঘটনার ফলাফল হচ্ছে ব্রিটেনে বেড়া আন্দোলন। নিম্নে ষোড়শ শতাব্দী ব্রিটেনের বেড়া আন্দোলন কারণসমূহ সংক্ষেপ তোলা। আসলে বিভিন্ন কারণ আমরা এখানেই দেখতে পাচ্ছি, যে ভূমিদাসদের ক্রয় মুক্তি, মহামারী, ভূসম্পত্তি হস্তান্তর, কৃষি জমিকে চারণভূমিতে রূপান্তর ইত্যাদি ইত্যাদি, এবং শ্রমিক সংকট ইত্যাদি কারণে জমিদার ব্যবস্থা যখন পতন হলো, তখনই এর ফলস্বরূপ যে ওই সময় পশুপালন ছিল লাভজনক ব্যবসা, এবং পশমের ব্যবহার ইউরোপের অন্যান্য দেশেও ছিল, এবং পশম রপ্তানিতে ইউরোপ বিভিন্ন সুবিধা লাভ করার কারণেই তারা কিন্তু আসলে এই বেড়া আন্দোলনটা শুরু করলো। আমরা এখন বেড়া আন্দোলনের কারণসমূহ সংক্ষেপে আলোচনা করব। জনসংখ্যা হ্রাস। ব্রিটেনের জনসংখ্যা হ্রাসকে বেড়া আন্দোলনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়। চতুর্দশ শতাব্দীর মধ্যবর্তী 1348 থেকে 1349 সমগ্র ইউরোপে প্লেগ রোগ ব্যাপকভাবে দেখা হয়। তোমরা ইতিহাসে বিভিন্ন জায়গায় দেখবে যে প্লেগ রোগ, বর্তমান এই যে কোভিড-19 এর চেয়েও মহামারী আকার ধারণ করেছিল সেই চতুর্দশ শতাব্দীর প্লেগ রোগ। এই রোগে পরবর্তীতে মহামারী ধারণ করে, এবং এই মহামারী এতটাই ভয়াবহ ছিল যে ইউরোপে প্রায় অর্ধেক লোক মারা যায়। আমরা জানি যে এখন পর্যন্ত কোভিডে প্রায় 9.5 লক্ষ লোক মারা গেছে, কিন্তু 1348 থেকে 49 সালে যে ইউরোপের প্লেগ রোগ হয়েছিল, প্রায় ইউরোপের প্রায় অর্ধেক লোক মারা গিয়েছিল, যার পরিণতি হিসাবে কৃষিক্ষেত্রে শ্রমিকের সংকট দেখা দেয়। তাই বাধ্য হয়ে জমিদারগণ বিকল্প পদ্ধতি হিসাবে বেড়া আন্দোলন শুরু করে। একটা কথা হচ্ছে, বেড়া আন্দোলনের মেনর পদ্ধতির মূল ছিল ভূমিদাস অথবা শ্রমিক। যখন অর্ধেক লোক মারা গেল, তখন কিন্তু শ্রমিক সংকট দেখা দিল। শ্রমিক সংকটের কারণে যদি ভূমি ঠিকমতো চাষাবাদ না করা যায়, তাহলে তাদের ভোগ্যপণ্য উৎপাদন করা যাবে না। সুতরাং একদিকে যেমন শ্রমিক সংকট দেখা দিল, যেহেতু মেনর সিস্টেম ছিল কৃষি সিস্টেম, জমিদারদের কৃষিক্ষেত্রে কাজ, এই শ্রমিক সংকটের বাধ্য হয়ে যেহেতু শ্রমিক পাওয়া যাচ্ছে না, আর একদিকে হচ্ছে কৃষির উৎপাদন কমে যাচ্ছে, অন্যদিকে পশম উৎপাদন লাভজনক, তাই বাধ্য হয়ে জমিদারগণ বিকল্প পদ্ধতি হিসেবে, যেহেতু তাদের নিজেদের স্ট্যাটাস ধরে রাখতে হবে অথবা তাদের টিকে থাকতে হবে, তাই তারা বাধ্য হয়ে কি করছে, বিকল্প পদ্ধতি হিসেবে বেড়া আন্দোলন শুরু করে। ভূমিদাসদের মুক্তি প্রদান। বেড়া আন্দোলনের জন্য অর্থের বিনিময়ে ভূমিদাসদের মুক্তি প্রদানের বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত। চতুর্দশ শতাব্দীর শেষ দিকে জমিদারগণ অর্থের বিনিময়ে ভূমিদাসদের মুক্তি প্রদানের আইন পাশ করতে বাধ্য হন। এর ফলে সচ্ছল ভূমিদাসেরা অর্থের বিনিময়ে মুক্তির ক্রয় আরম্ভ করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ গ্রহণ করে। এই অবস্থায় জমিদাররা শ্রমিকদের আর ইচ্ছেমতো ব্যবহার করতে পারে না, ফলে তারা বেড়া আন্দোলনের দিকে ঝুঁকে পড়ে। আমরা শুরুতেই বলেছি যে ভূমিদাসদের মুক্তি, কারণ মেনর সিস্টেমের সময় ভূমিদাসরা ছিল ওই মেনরের অধীন। যখন একটা আইন হলো যে ভূমিদাসরা তাদের অর্থের বিনিময়ে নিজেদের মুক্তি ক্রয় করতে পারবে, তখন সচ্ছল ভূমিদাসরা নিজেদের মুক্তি ক্রয় করা শুরু করলো। যখন মুক্তি ক্রয় করা শুরু করলো, এর ফলে কৃষি জমিতে ভূমিদাসের সংকট তৈরি হলো, এবং মুক্তি ক্রয় করে তারা স্বাধীনভাবে কাজ করার সুযোগ গ্রহণ করলো।
সুতরাং জমিদাররা ইচ্ছে করলে আগের মতো তাদেরকে ব্যবহার করতে পারে না, তারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে জমিদারদের কাজ করে দিত, আবার অর্থ নিয়ে আসতো। তারা কিন্তু জমিদারদের অধীন ছিল না, তারা ছিল স্বাধীন। এই স্বাধীন অবস্থায় জমিদাররা শ্রমিক সংগ্রহ করা জমিদারদের পক্ষে কঠিন হয়ে গিয়েছিল, কারণ কেউ যদি কাজ করতে না চায় তাকে জোর করে কাজে বাধ্য করা যাবে না। ফলে তারা কি করলো, যেহেতু শ্রমিক সংকট দেখা দিচ্ছে, দাসরা মুক্তি করে গেছে, অনেকের জমিদারি বিক্রি করে দিচ্ছে, ফলে তারা কি করলো, বেড়া আন্দোলনের দিকে ঝুঁকে পড়লো। কারণ বেড়া আন্দোলন তো আমরা আগেই জেনেছি যে তার জমির চারপাশে বেড়া দিয়ে কৃষি জমিকে চারণভূমিতে রূপান্তর করা শুরু করলো। কারণ ওই সময় পশম চাষ ছিল, পশম উৎপাদন ছিল লাভজনক, তাই তারা পশুপালন দিকে ঝুঁকে পড়ল। কৃষি শ্রমিকের মজুরি বৃদ্ধি। ১৬শ শতাব্দীতে অধিকাংশ ভূমিদাস জমিদারদের কবল থেকে মুক্ত হয়, স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়। দেখো, যেহেতু ভূমিদাসরা জমিদারের অধীন থেকে বিভিন্ন অত্যাচার নির্যাতন সহ্য করেও সেখানে কাজ করেছে, যখন তারা মুক্ত হয়ে গেছে তখন কিন্তু তারা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছে, কারো কথাও তারা শুনতে আর রাজি নয়। তারা অর্থের বিনিময়ে কাজ করবে, নির্দিষ্ট সময় কাজ করবে। কৃষি শ্রমিকের অবাধ স্বাধীনতা থাকায় তারা নিজেদের ইচ্ছেমতো কাজ করে এবং মজুরি বৃদ্ধি করে নেয়। যেহেতু জমিদারদের শ্রমিকের সংকট, সুতরাং শ্রমিকরা তাদের মজুরি বৃদ্ধি করার একটি সুযোগ পেয়ে যায়। কারণ জমিদাররা অনেক নির্যাতন তাদের করেছে, অনেক শোষণ করেছে, অনেক লাঞ্ছনা করেছে। এই সুযোগে কৃষি শ্রমিকরা বলল যে অতিরিক্ত পরিমাণ মজুরি না দিলে আমরা কাজ করব না। তারা আর কম মজুরিতে কাজ করতে বাধ্য নয়। যেহেতু তারা স্বাধীন শ্রমিক, তাই তারা কম মজুরিতে কাজ করতে বাধ্য নয়। এই পরিস্থিতিতে জমিদারগণ অনেকটা বাধ্য হয়েই কৃষি জমিকে চারণভূমিতে রূপান্তর করে বেড়া আন্দোলন শুরু করে। কারণ একদিকে কৃষি উৎপাদন কম, শ্রমিক নেই, শ্রমিক পাওয়া যাচ্ছে না, অন্যদিকে শ্রমিকের মজুরি বেশি, তারা তাদের ইচ্ছে মতো কাজ করে, জমিদারদের কথা শুনতে তারা রাজি নয়। এই সুযোগে জমিদাররা কি করলো, যেহেতু আমাদের সব দিকেই সংকট, সুতরাং আমরা আমাদের স্ট্যাটাস টিকিয়ে রাখার জন্য বাধ্য হয়ে তারা কৃষি জমিকে চারণভূমিতে রূপান্তর করার আন্দোলন শুরু করে। ব্যয় ও ঝুঁকি কম। কৃষিকাজের তুলনায় চারণভূমিতে পশুপালন করলে ব্যয় এবং ঝুঁকি কম হয়। চালাক জমিদারগণ পরিস্থিতি অনুযায়ী বেড়া আন্দোলন কার্যক্রম গ্রহণ করে, তাই বেড়া আন্দোলনের জন্য ব্যয় ঝুঁকি কম বিষয়টি অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা যায়। কৃষিকাজের তুলনায় চারণভূমিতে পশুপালন করলে ব্যয় ও ঝুঁকি কম। কারণ কৃষিকাজে অনেক ঝুঁকি থাকে, বিভিন্ন অনাবৃষ্টি অতিবৃষ্টি বলে কৃষি ফসল নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু পশুপালনের ক্ষেত্রে এই ঝুঁকিটা নেই। সুতরাং ঝুঁকি কম থাকায় তারা কি করলো, কৃষি জমিকে চারণভূমিতে রূপান্তর করলো। রূপান্তর করার কারণ হচ্ছে, যেহেতু পশুপালনের ঝুঁকি কম, ব্যয় কম, হয়তোবা 100 পশুর জন্য সে 2 জন রাখাল রাখলো। এক হচ্ছে শ্রমিকের মজুরিও বেশি না, আবার ঝুঁকিও কম, তাই বেড়া আন্দোলনের জন্য ব্যয় ঝুঁকি কম বিষয়টি অন্যতম কারণ হিসেবে। যেহেতু যে কাজে ব্যয় কম এবং ঝুঁকি কম, যদি মুনাফা বেশি থাকে তাহলে সে কাজ কিন্তু লোকজনে করতে সচেষ্ট হয়, সুতরাং জমিদাররাও তাই করল, লাভজনক। জমিদারগণ কৃষিকাজ ব্যয়বহুল মনে করে বেড়া আন্দোলনের মাধ্যমে মেষ পালনকে অধিক লাভজনক মনে করে। কৃষিকাজ যেহেতু ব্যয়বহুল, অধিক পরিমাণ ভূমিদাস তাদেরকে পালতে হয়েছে, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে হয়েছে, কিন্তু মেষ পালনটা অত খরচও নেই, বরঞ্চ লাভজনক। তাই তারা বনভূমি, অনুর্বর ভূমি একত্রিত করে বেষ্টনীকরণ আন্দোলন শুরু করে দেয়। কৃষিকাজের সময় বনভূমি খালি ছিল, অনুর্বর ভূমি খালি ছিল, কিন্তু এই সময় তারা বনভূমি আর অনুর্বর ভূমিকে একত্রিত করে, কারণ সেখানে ধান না হোক, কৃষি ফসল না হোক, কিন্তু সেখানে কি হয়, ঘাস হয়। আর পশু অথবা মেষ চারণের জন্য ঘাস দরকার। এক্ষেত্রে কম শ্রমিক ব্যবহার করে অধিক পশম উৎপাদন করে, তারা পশুপালনকে লাভজনক ব্যবসায় পরিণত করে। যেহেতু ওই সময় পশুপালনটা ছিল লাভজনক কৃষির চেয়ে, সুতরাং তারা কি করছে, কৃষির পরিবর্তে পশম উৎপাদনের দিকে ঝুঁকেছে এবং সেই পশম উৎপাদনকে করে পশুপালনকে তারা একটা লাভজনক ব্যবসায় পরিণত করেছে। কৃষি পণ্যের মূল্য অস্থিতিশীল।
তৎকালীন সময়ে কৃষি পণ্য রপ্তানি করার উপর অনেক বিধিনিষেধ ছিল, উহার মূল্য ছিল অস্থিতিশীল এবং ফসল উৎপাদন বেশি হলেও দাম ছিল কম। তাই কৃষিকাজে আগ্রহ হারিয়ে জমিদারগণ বিরাট আন্দোলনের মাধ্যমে ফসল উৎপাদন শুরু করে। তোমরা দেখতে পাচ্ছ যে কৃষিকাজের তৎকালীন সময় কৃষি রপ্তানি করার উপর অনেক বিধিনিষেধ ছিল, যে কোন কোন দ্রব্য রপ্তানি করা যাবে, আবার কোন কোন দ্রব্য আমদানি করা যাবে, এবং ওর মধ্যে অস্থিতিশীল, অনেক সময় দেখা যাচ্ছে দাম বেশি আছে, আবার দু এক সময় দেখা দাম খুব কম। এই যে মূল্যের অস্থিতিশীলতা, তোমরা যদি একটু খেয়াল করো, বাংলাদেশের ক্ষেত্রে বিভিন্ন সময় পেঁয়াজ অথবা গরম মশলার বিভিন্ন সময় মূল্যের অস্থিতিশীলতা থাকে, আবার চালের বাজার মাঝে মাঝে অস্থিতিশীল হয়। ফসল উৎপাদনও বেশি হলেও অনেক ওই সময় দেখা যাচ্ছে যে ওই সিস্টেমে অনেক ফসল উৎপাদন হইতো, কিন্তু দাম ছিল কম। তাই কৃষিকাজে আগ্রহ হারিয়ে জমিদারগণ বিরাট আন্দোলনের মাধ্যমে ফসল উৎপাদন শুরু করে। যেহেতু দ্রব্যের দাম অস্থিতিশীল, উৎপাদন বেশি হলেও দাম কম, এবং রপ্তানি করার উপর বিভিন্ন বিধিনিষেধ, তাই তারা কি করলো, যে আমরা কৃষি পণ্য উৎপাদন করব না, তার পরিবর্তে কি করব, আমরা পশম উৎপাদন করব এবং মেষ পালন করব। সুতরাং তারা এই পশম কৃষিকাজে আগ্রহ হারিয়ে পশম উৎপাদন করার জন্য বিরাট আন্দোলনের মাধ্যমে পশম উৎপাদন শুরু করে। পশমের মূল্য স্থিতিশীল। ব্রিটেন উৎপাদিত পশমি বস্ত্রের মূল্য অনেকটা স্থিতিশীল ছিল, আবার উহা রপ্তানির ক্ষেত্রে কোনো বিধিনিষেধ ছিল না। সুযোগের জমিদারগণ এই সুযোগ গ্রহণ করে বিরাট আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়। আমরা জেনেছি যে কৃষির পণ্যের মূল্য ছিল অস্থিতিশীল, কিন্তু পশমের মূল্য স্থিতিশীল। এই পশমের মূল্য স্থিতিশীল এবং পশমি বস্ত্র, পশম দিয়ে যে বস্ত্র তৈরি করা হতো, তোমরা জানো যে আসলে ইউরোপ শীত প্রধান দেশ, সেখানে পশমি বস্ত্র সবাই ব্যবহার করে। পশমি বস্ত্রের মূল্য যেহেতু স্থির ছিল, আবার রপ্তানির ক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ ছিল না। আমরা জানি কৃষি পণ্যের রপ্তানির ক্ষেত্রে অনেক বিধিনিষেধ ছিল, কিন্তু পশমি বস্ত্র রপ্তানির ক্ষেত্রে কোনো বিধিনিষেধ ছিল না। তো জমিদারগণ আমরা আগেও জানি তারা চতুর ছিল। এই চতুরতার দরুন তারা কি করছে, যে আমরা কৃষিকাজ বন্ধ করে দিয়ে বিরাট আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়েছে। ভূমিদাস ও কৃষি শ্রমিকদের বিদ্রোহ। চতুর্দশ শতাব্দীর মহামারীর কারণে ইউরোপের প্রায় অর্ধেক লোক মারা যাওয়ায় কৃষি শ্রমিক সংকট দেখা দেয়। আমরা জানি যে সে সময় যে প্লেগ রোগ হয়েছিল, এই প্লেগ রোগের কারণে ইউরোপের প্রায় অর্ধেক লোক মারা যায়। সেটা ছিল বিশ্বের সবচেয়ে বড় মহামারী। এ সময় জমিদারগণ আইনের মাধ্যমে ভূমিদাস বন্ধ করার প্রচেষ্টা চালায়। যেহেতু অর্ধেক লোক মারা গেছে, বাহিরে শ্রমিক পাওয়া যাচ্ছে না, তাই তারা আইন করতে চেয়েছিল যে ভূমিদাসদের অর্থের বিনিময়ে ক্রয় করা যাবে না। এই আইন যখন করা শুরু করছে, তখন আবার ভূমিদাসরা একত্রিত হয়ে এই আইনের বিরুদ্ধে আবার আন্দোলন করেছে। এই আন্দোলনের ফলে জমিদাররা কি হয়েছে, ব্যর্থ হয়েছে। কিন্তু তারা এই ব্যর্থ হয়ে পরেই ভূমিদাস ও কৃষকদের জমিতে আবদ্ধ করার জন্য বিরাট আন্দোলনের কৌশল গ্রহণ করে। যেহেতু তাদেরকে আমরা কাজে লাগাতে পারি নাই, তাদের যে সুযোগ সুবিধা বন্ধ করতে পারি নাই, সুতরাং তাদেরকে কিভাবে আবার কবজায় আনা যায়, এই জন্য তারা কি করছে, জমিতে আবদ্ধ করার জন্য, কৃষক ভূমিদাসদের জমিতে আবদ্ধ করার জন্য বিরাট আন্দোলনের কৌশল গ্রহণ করে। দেশ বিদেশে প্রচুর মাংস ও পশমের চাহিদা বৃদ্ধি। ষোড়শ শতাব্দীতে ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, স্পেন প্রভৃতি দেশে প্রচুর পরিমাণে মাংস ও পশমের চাহিদা বৃদ্ধি পায়। ফলে প্রচুর মাংস ও পশম জাতীয় পণ্যের দাম বহুগুণ বৃদ্ধি পায়। এসব রপ্তানি করে প্রচুর মুনাফা অর্জনের সুযোগ সৃষ্টি হয়। এই কারণে ব্রিটেনের প্রায় সকল জমিদার বিরাট আন্দোলনের মাধ্যমে এই সুযোগ গ্রহণ করে। এখন দেখা যায় যে পশুর মাংস, পশমের আগে ছিল, আমরা জানছি যে পশমের চাহিদা ছিল সারা ইউরোপব্যাপী, এবং পশুর মাংসও ছিল ইংল্যান্ডের বাইরে ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, স্পেন পূর্ববর্তী দেশে, কারণ তাদের দেশে পশু কম থাকে, অথবা আমরা এখনো দেখি যে বিভিন্ন দেশে মাংস রপ্তানি হয়। এই সময় কি করছে, যেহেতু প্রচুর চাহিদা আছে, এক হচ্ছে মাংসের চাহিদা, এক হচ্ছে পশমের চাহিদা। সুতরাং একটা মেষ এক হচ্ছে প্রথমত পশমের জন্য কাজে লাগানো যাবে, আবার জবাই করে তার মাংস বিক্রি করবে, তাহলে আমার ডাবল লাভ হবে। সুতরাং ডাবল লাভ হওয়ার কারণ কি, জমিদার এখন কি চেয়েছে, যাতে তাদের লাভ হয়। এই লাভ হওয়ার পর তারা কি পশুও বিক্রি করছে, পশমও বিক্রি করছে, আবার পশুর মাংসও বিক্রি করছে। এর ফলে কি হলো, যদি বিভিন্ন দেশে যেহেতু চাহিদা আছে পশুর মাংস, সুতরাং তারা চাহিদা থাকার কারণে দাম বাড়ে। তোমরা বর্তমানে আমাদের দেশেও দেখবা যে বিভিন্ন দেশে হঠাৎ করে যদি চাহিদা বৃদ্ধি পায়, তাহলে দেশব্যাপী সেটা নিয়ে
হুলস্থুল কাণ্ড বেঁধে দেয়। তার মানে কি, ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করে দেয়। সুতরাং ওই জমিদাররাও কি করে, যেহেতু চাহিদা বেশি, তাদের দাম বাড়িয়ে দিচ্ছে। এসব দ্রব্য রপ্তানি করে প্রচুর মুনাফা। এবং যদি আমরা আগে জানি ঝুঁকি এবং ব্যয় কম, ব্যয় এবং ঝুঁকি যদি কম হয়, দাম যদি বেশি হয়, তাহলে কি করবে, মুনাফা বেশি হবে। সুতরাং এই যে মুনাফা বেশি, এই কারণে সমস্ত জমিদারগণ একত্রিত হয়ে ব্রা আন্দোলনের মাধ্যমে এই সুযোগটি গ্রহণ করে। এতক্ষণ আমরা দেখলাম যে ব্রিটেনের অর্থনীতিতে অথবা ইনক্লুশন মুভমেন্ট ইন ব্রিটেন কি কি কারণে ব্রা আন্দোলন হয়েছে, আমরা সেখানে বিভিন্ন কারণ দেখলাম। এই কারণগুলোর মাধ্যমেই আসলে জমিদাররা নিজেদের জমিদারিত্ব টিকিয়ে রাখার স্বার্থেই মেনর পদ্ধতির পরিবর্তে তারা ব্রা আন্দোলনের দিকে ঝুঁকেছিল। সেখানে ভূমিদাসদের ক্রয় ছিল, লাভ কম ছিল জমি মেনর পদ্ধতিতে, রপ্তানি বাধা নিষেধ ছিল। আবার একটা হয়েছে যেটা ডাবল লাভ বলেছিলাম, যে মাংস বিক্রি করা যাবে, আবার পশমও বিক্রি করা যাবে, যেহেতু বিভিন্ন দেশে পশম এবং মাংসের চাহিদা ছিল, আবার শ্রমিক সংকট ছিল। এই বিভিন্ন কারণে যেহেতু এই বেড়া আন্দোলন হয়েছে, এর প্রভাব কিন্তু সারা ইউরোপ ব্যাপী ছড়িয়ে পড়েছে। এখন এই প্রভাব যে ব্রিটেনের অর্থনীতিতে, আমরা এখন আলোচনা করা বেড়া আন্দোলনের ব্রিটেনের অর্থনীতি কি প্রভাবটা ফেলেছিল। ব্রিটেনের জমিদারগণ ১৬শ শতাব্দীতে মেনর পদ্ধতিতে চাষাবাদের পরিবর্তে পশুপালনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। তারা কৃষিকাজের তুলনায় পশম উৎপাদন অধিক লাভজনক মনে করত, তাই তারা সাধারণ বনভূমি এবং অনুর্বর ভূমি নিজেদের দখলে এনে চারণভূমির আকার বৃদ্ধি করতে থাকে। কারণ আমরা জানি যে মেনর পদ্ধতির সময় বনভূমি এবং অনুর্বর ভূমি কেউ চাষাবাদ করতো না, কারণ বনভূমি খালি ছিল, অনুর্বর ভূমি তো ওরকমই থাকতো। এবং এখানে কি করলো তারা, সাধারণ বনভূমি যেটা নির্দিষ্ট ছোটখাটো বনভূমি, অনুর্বর তাদের দখলে, যেহেতু তাদের ঘাস অথবা পশু চরাবার জন্য জায়গা দরকার। এভাবে তারা জমি একত্রিতকরণ ও ব্রা আন্দোলন প্রক্রিয়ায় পশুপালনের মাধ্যমে লাভবান হওয়ার চেষ্টা চালায়। আমরা জেনেছি যে কি কি কারণে লাভবান হয়। এই আন্দোলনের ফলে ব্রিটেনের অর্থনীতিতে বিভিন্ন প্রভাব পড়ে। নিম্নে এসব প্রভাব সংক্ষিপ্ত করে আলোচনা করা হলো। কৃষি পণ্যের উৎপাদন হ্রাস। জমিদারগণ ব্রা আন্দোলনের মাধ্যমে প্রথমে কৃষি ও বনভূমিকে চারণভূমিতে পরিণত করে, ফলে কৃষি জমি হ্রাস পায়। কৃষি পণ্যের উৎপাদন ক্রমাগত হ্রাস পেয়ে সর্বনিম্ন পর্যায়ে চলে আসে। দেশের অভ্যন্তরে প্রচুর খাদ্য ঘাটতি দেখা দেয়। কৃষকদের নিকট থেকে জোরপূর্বক জমি কেড়ে নেওয়ার ফলে তাদের মধ্যে আর্থিক অনটন এবং অন্য অন্য অবস্থা দেখা দেয়। ফলে কৃষকরা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করতে থাকে। এখন দেখা যাক যে যেহেতু জমিদারগণ কৃষি বনভূমিকে চারণভূমিতে পরিণত করেছে, ফলে কি কৃষি জমি হ্রাস পেয়েছে। কৃষি জমি হ্রাস পাওয়ার ফলে কি কৃষির পণ্যের উৎপাদনও হ্রাস পাবে। হ্রাস পেতে পেতে কি হচ্ছে, যেহেতু শ্রমিক পাওয়া যাচ্ছে না, কৃষিকাজ কেউ করতে চাচ্ছে না, কৃষি জমি হ্রাস পাচ্ছে, সুতরাং কৃষি উৎপাদন সর্বনিম্ন। এখন যদি কৃষি উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে চলে আসে এবং মানুষের মূল খাদ্য হচ্ছে কৃষি থেকে আসে এবং দেশের অভ্যন্তরে প্রচুর খাদ্য ঘাটতি দেখা দেয়, কৃষকদের নিকট থেকে, তারা স্বাধীন কৃষক, তাদের নিকট থেকে জোরপূর্বক জমি কেড়ে নেওয়া হয়। এর ফলে কি হলো, জোরপূর্বক জমি কেড়ে নেওয়ার ফলে কৃষকরা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করতে থাকে এবং প্রচুর পরিমাণ খাদ্যশস্য বিদেশ থেকে ব্রিটেনে আমদানি করতে হয়, যার ফলে ব্রিটেনের অর্থনীতির একটি বিরূপ প্রভাব পড়ে। খাদ্য আমদানি বৃদ্ধি। খাদ্যের চাহিদা পূরণের জন্য প্রচুর পরিমাণে খাদ্য আমদানি করতে, আমরা দেখেছি প্রথমে যে প্রভাবটা, সেখানে খাদ্য উৎপাদন একেবারে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে এবং বিভিন্ন লোক অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছে, বিশেষ করে কৃষকরা। এ কারণে প্রচুর পরিমাণে বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হয়, এর কারণে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। এর ফলে ব্রিটেনের জনগণকে খাদ্যের জন্য বিদেশের উপর নির্ভরশীল হতে হয়। আবার খাদ্য আমদানির ফলে উহার দামও বেশি হয়। একটার সাথে যেহেতু একটা রিলেটেড, আমার খাদ্য যেহেতু আমদানি করতে, অন্য দেশে আমি পশম রপ্তানি করলে মাংস বিভিন্ন টাকা লাভজনক জমিদার দেওয়া হলো, কিন্তু দেশের জনগণের খাদ্যের চাহিদা পূরণ করার দায়িত্ব হচ্ছে সরকারের। কারণ যেহেতু খাদ্য সংকট দেখা দিচ্ছে, এই কারণে বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হয়েছে, এর কারণে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় করতে, ফলে ব্রিটেনের জনগণের খাদ্যের জন্য বিদেশে পড়ে এবং তারা এমন অবস্থা হয়েছে যে খাদ্যের জন্য আমরা অন্যের উপর কি করলাম, নির্ভরশীল হয়ে পড়লাম।
অন্যের উপর নির্ভরশীল হওয়ার ফলে অন্য দেশের লোকজন কি করলো, আবার খাদ্যের দাম বাড়িয়ে দিল। যেহেতু খাদ্যের দাম বাড়িয়ে দিল, তাহলে এখানেও কিন্তু ব্রিটেন অর্থনীতির নেগেটিভ প্রভাব পড়েছে, যেহেতু প্রচুর বৈদেশিক মুদ্রা আমদানির ফলে, খাদ্যদ্রব্য আমদানির ফলে বিদেশে চলে যাচ্ছে। কৃষি শ্রমিকদের শহরে গমন। আন্দোলনের নামে ক্ষুদ্র মাঝারি কৃষকদের কাছ থেকে জমি কিনে নেওয়ায় তারা বেকার হয়ে পড়ে। আমরা দেখেছি যে জমিদাররা জোরপূর্বক ক্ষুদ্র মাঝারি কৃষকদের কাছ থেকে জমি জোর করে কিনে নিয়েছে। সুতরাং জমি কিনে নেওয়ার ফলে তারা কি হয়েছে, বেকার হয়ে পড়ছে। তাই তারা বাধ্য হয় খাদ্যের অভাবে কাজের সন্ধানে শহরমুখী হতে থাকে। কারণ কি, মানুষ বেঁচে থাকতে হলে খাদ্যের দরকার। এই খাদ্যের জন্য কি করতে হবে, কাজ করতে হবে। যেহেতু গ্রামে কাজ নেই, তাদের জমি জমা সব নিয়ে গেছে, সুতরাং তারা কি করে ধীরে ধীরে কাজের সন্ধানে শহরে এসে ভিড় জমাইছে। শহরে তাদের প্রয়োজনীয় কাজ না থাকায় সরকারকে তাদের সহায়তা প্রদান করতে হয়, এবং শহরে যেহেতু কাজ নেই, সুতরাং শহরে বিভিন্ন লোক ভিড় করার ফলে তাদেরকে খাওয়ানোর জন্য সরকার অনেক সময় বিভিন্ন সহায়তা দিয়ে থাকে, ফলে সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটাও কিন্তু দেখা একটা বিরূপ প্রভাব। কারণ হচ্ছে যেহেতু কৃষিকাজ ছাড়া যারা জড়িত ছিল তারা বেকার হয়ে শহরে এসেছে। শহরে আসার ফলে কি হয়েছে, কাজ খুঁজছে কিন্তু কাজ পাচ্ছে না। কাজ না পাওয়ায় তাদেরকে আবার সরকার ভর্তুকি দিয়ে খাওয়াচ্ছে, ফলে সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পশমের উৎপাদন বৃদ্ধি। ব্রিটেনের জমিদারগণ ব্রা আন্দোলনের মাধ্যমে প্রথমে কৃষি ও বনভূমিকে চারণভূমি আওতায় এনে ব্রা আন্দোলনের মাধ্যমে মেষ ও বেড়াসহ বিভিন্ন পশুর উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করতে থাকে। ফলে প্রচুর মাংস, পশম ও পশমি বস্ত্র ইত্যাদি উৎপাদন বৃদ্ধি পায়। এখানে একটা পজিটিভ ফলাফল আছে যে প্রথম কৃষি বনভূমিকে চারণভূমির আওতায় এনেছে। যদি আমরা নেগেটিভ অথবা বিরূপ প্রভাব দেখেছি, কিন্তু এখানে মেষ, বেড়াসহ বিভিন্ন পশুর উৎপাদন এমনভাবে বৃদ্ধি করছে যাতে পশুর মাংস, পশম, পশমি বস্ত্র উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির ফলে কি হয়েছে, যেহেতু বিভিন্ন দেশে এর চাহিদা ছিল, বিভিন্ন দেশে পশুর মাংস ও পশম এবং পশমি বস্ত্র রপ্তানি করে ব্রিটেন প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে, যেগুলো আবার কি হয়েছে, খাদ্যশস্য আমদানি করতে আবার বেকার কৃষকদের সহায়তা দানে ব্যয় হয়েছে। পশমি বস্ত্র শিল্পের উন্নয়ন। ব্রা আন্দোলনের মাধ্যমে পশু উৎপাদন বৃদ্ধি করা হলে পশমের উৎপাদন বৃদ্ধি পায়। ফলে পশম দ্বারা তৈরি বিভিন্ন বস্ত্র, অপরাপর দ্রব্যের উৎপাদন দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে। ফলে পশমের উপর নির্ভরশীল শিল্পের ব্যাপক প্রসার ও সংগতিপূর্ণ নতুন নতুন শিল্প গড়ে উঠতে থাকে। এখন দেখা যাক, যেহেতু পশম উৎপাদন বৃদ্ধি পেয়েছে, পশমি বস্ত্র তৈরির র মেটেরিয়াল বেড়েছে, সুতরাং পশু উৎপাদন বৃদ্ধি করা হয়েছে, পশমের উৎপাদনও বেড়েছে। সুতরাং পশম দ্বারা তৈরি বস্ত্র, অপরাপরদের উৎপাদন দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে। যেহেতু বিভিন্ন দেশে পশমি বস্ত্রের চাহিদা ছিল, তাই তারা পশমি বস্ত্র তৈরি করার জন্য বিভিন্ন শিল্প প্রতিষ্ঠা করতে থাকে। ফলে পশমের উপর নির্ভরশীল শিল্পের ব্যাপক প্রসার, সংগতিপূর্ণ নতুন নতুন শিল্প গড়ে ওঠার ফলে বিভিন্ন পশমি বস্ত্রের শিল্প কারখানা গড়ে ওঠে। পশমের রপ্তানি বৃদ্ধি। 16 শতাব্দীতে ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, স্পেন প্রভৃতি দেশে প্রচুর পরিমাণে পশম ও পশমি বস্ত্রের বিপুল চাহিদা বৃদ্ধি পায়। এই সুযোগে ব্রিটেন ব্রা আন্দোলনের মাধ্যমে পশু উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করে। এসব পশম বস্ত্র রপ্তানির সুযোগ ব্রিটেন গ্রহণ করে। এর ফলে জমিদারগণ বিপুল পরিমাণ পশম ও পশমি বস্ত্র রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়। এটা একটা ইতিবাচক প্রভাব ফেলেছিল ব্রিটেনের অর্থনীতিতে, যেহেতু ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, স্পেন প্রভৃতি দেশে প্রচুর পরিমাণে পশম ও পশমি বস্ত্রের বিপুল চাহিদা বৃদ্ধি পায়। এক হচ্ছে পশম তারা কিনে নিয়ে তারা তাদের দেশে পশমি বস্ত্র তৈরির র মেটেরিয়াল হিসেবে ব্যবহার করে, আবার তাদের পরার জন্য পশমি বস্ত্র তারা কিনে নেয়। এর ফলে ব্রিটেনের অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব পড়ে। এই সুযোগে ব্রিটেনে ব্রা আন্দোলনের মাধ্যমে পশু উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং বিভিন্ন জমিদারগণ ব্যাপকভাবে পশু উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়। এসব পশুর পশম বস্ত্র রপ্তানির সুযোগ ব্রিটেন গ্রহণ করে। যেহেতু অন্যান্য দেশ তারা পশম আমদানির জন্য ব্রিটেনের উপর নির্ভরশীল ছিল, এবং ব্রিটেন এই সুযোগটা গ্রহণ করে তারা পশম এবং পশমি বস্ত্র রপ্তানির সুযোগ গ্রহণ করে। এর ফলে জমিদারগণ বিপুল পরিমাণ পশম ও পশমি বস্ত্র রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়। ফলাফলে কি দেখা গেল, যে পশমি
পশম এবং পশমি বছর রপ্তানি করে। জমিদাররা যেহেতু বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়, জমিদাররা যেহেতু বৈদেশিক মুদ্রা অর্জন করে, সেটা আসলে সরকারের ফান্ডেই যায়। এই যে জমিদার আবার ব্রিটেনের অর্থনীতি কিন্তু এই বিরাম আন্দোলনের মাধ্যমে আবার ঘুরে দাঁড়িয়েছিল। কৃষি উৎপাদন হ্রাস পাওয়ার ফলে যে বিরূপ পরিস্থিতির শিকার হয়েছিল, সেগুলো কিন্তু বিরাম আন্দোলনের মাধ্যমে আবার তারা ব্রিটেনের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল। অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি। বিরাম আন্দোলনের পরে ক্ষুদ্র কৃষকরা শহরে এসে ভিড় জমায়। এখানে এসে তারা জীবনের তাগিদে কাজের সন্ধান করতে থাকে। এসব কৃষকদের পরিবার পরিজন গ্রামে থাকায় জৈবিক চাহিদা পূরণের জন্য তারা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় এবং সামাজিক ভারসাম্য বিনষ্ট হতে থাকে। এই যে ফলাফলটা আসলে সব দেশের শহরেই এরকম ঘটনা আসলে ঘটে। তোমরা দেখবা যে অসামাজিক কার্যক্রম, যেহেতু শহর গ্রামে তারা জমিহারা হয়েছে, বেকার হয়েছে, কোথায় ভিড় জমাইছে? শহরে এসে ভিড় জমাইছে। তারা ভিড় জমাইছে কোথায়? যেহেতু তাদের টাকা নাই, তারা এমন জায়গা বেছে নিয়েছে যে বিভিন্ন দেশে যে বস্তি, এরকম বস্তি এলাকা অথবা নিম্ন জীবনযাত্রার মান, সেখানে যেহেতু তাদের টাকা নেই এবং জীবনের তাগিদে তারা কাজের সন্ধান, বিভিন্নভাবে তারা কাজ খুঁজতে থাকে, কিভাবে কাজ পাওয়া যায় এই কাজের সন্ধান করতে থাকে। এবং কৃষক পরিবার, এসব কৃষকদের পরিবার পরিজন গ্রামে থাকায় তোমরা একটা জিনিস দেখবা যে একসময় বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায়ও এরকম কতগুলা অঞ্চল ছিল, যেসব অঞ্চলে মানুষ তাদের জৈবিক চাহিদা পূরণের জন্য যেত। এবং ওখানে কি হয়েছে, ব্রিটেনে যেহেতু সব লোকজন এসে ভিড় জমাইছে এবং তাদের অনেকদিন পর্যন্ত গ্রামে যেতে পারেন, কারণ তাদের হাতে অর্থ ছিল না। এর কারণে তাদের জৈবিক চাহিদা পূরণের জন্য তারা বিশ্বে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ লিপ্ত হয় এবং সামাজিক ভারসাম্য বিনষ্ট হয়। যখন এই কার্যকলাপগুলো যে কোনো দেশে ঘটে অথবা যে কোনো দেশের শহরে ঘটে, তখন কিন্তু সমাজের ভারসাম্য বিনষ্ট হতে বাধ্য। কারণ হচ্ছে এগুলো সমাজ সমর্থন করে না। সামাজিক কল্যাণ হ্রাস। বিরাম আন্দোলনের ফলে জমিদারগণ লাভবান হলেও সমাজের বৃহৎ অংশ ও ক্ষুদ্র ও মধ্যম শ্রেণী কৃষকদের আর্থিক অবস্থার অবনতি হতে থাকে। এখানে লাভবান হয়েছে কারা? জমিদারগণ। জমিদারগণ লাভবান হয়েছে, কিন্তু লোকসান হয়েছে কাদের? ক্ষুদ্র মধ্যম শ্রেণীর। মধ্যম শ্রেণী যারা ছিল, ক্ষুদ্র কৃষক যারা ছিল, তাদের ক্ষতি হয়েছে এবং মধ্যম শ্রেণী কৃষকদের আর্থিক অবস্থার অবনতি হয়েছে, কারণ তারা জমি জমা হারিয়ে সবাই বেকার হয়েছে। জমিদারগণ ভোগ বিলাসে লিপ্ত থাকলে কৃষকরা মানবতার জীবন যাপন করতে বাধ্য হয়। আমরা একটা জিনিস যদি খেয়াল করি, বিভিন্ন ব্যবসায়ীরা অথবা জমিদাররা তারা লাভবান হয়েছে, লাভবান হওয়ার ফলে তারা কি করবে? তারা ভোগ বিলাসে ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা দেশের অধিকাংশ লোক যখন ক্ষুদ্র মধ্যম শ্রেণীর থাকে, তারা কিন্তু লোকসানের অথবা ক্ষতির সম্মুখীন হয়, কারণ তাদের কাজ নেই, তাদের অর্থ নেই, তাদের জমি নেই, তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। ফলে কি হবে? একটা দেশের বেশিরভাগ লোক যদি ক্ষতির মধ্যে নিবদ্ধিত থাকে, তাহলে কিন্তু সামাজিক কল্যাণ হ্রাস পায়, কারণ আর্থসামাজিক বৈষম্য বৃদ্ধি পায়। যে ক্ষুদ্র অংশ অতি দ্রুত ধনী হলো অথবা লাভবান হলো এবং বৃহৎ অংশ ক্ষতিগ্রস্ত হলো। এই লাভবান ক্ষতিগ্রস্তর ফলে আলটিমেট ক্ষতি হলো কি? একটা দেশের যে সোশ্যাল ওয়েলফেয়ার, সেটা হ্রাস পায়। উপযুক্ত আলোচনা থেকে দেখা যায়, ব্রিটেনে বিরাম আন্দোলনের পরে শিল্পখাত প্রসার লাভ করলেও কৃষিখাত ধ্বংসের মুখোমুখি হয়। ফলে কৃষিখাতের সাথে সম্পর্কিত শ্রমিকের অবস্থা ক্রমাগত চরমাকার ধারণ করে। অন্যদিকে স্বার্থপর জমিদারগণ নিজেদের স্বার্থ হাসিল করতে সক্ষম হয়। আমদানি রপ্তানি ব্যয় বৃদ্ধি পায়, দেশের কৃষি স্বয়ংসম্পূর্ণ বিনষ্ট হয় এবং অর্থনীতিতে ভারসাম্যহীনতা দেখা দেয়। এখন যদি আমরা চিন্তা করি বিরাম আন্দোলন কি কি কারণে হয়েছিল, সেটা আমরা দেখলাম এবং এর কি ফলাফল হয়েছে সেটাও দেখলাম। আসলে ফলাফল পজিটিভ নেগেটিভ দুইটা মিলেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কৃষিখাত ধ্বংস হয়েছে ঠিকই, সাথে সাথে কি শিল্পখাত প্রসার লাভ করেছে এবং খাদ্য উৎপাদন হ্রাস পেয়েছে ঠিকই, আবার সাথে সাথে রপ্তানি আয়ও বেড়েছে। এবং কৃষিখাতের শ্রমিকের অবস্থা খুব খারাপ হয়েছে, কিন্তু আবার জমিদারদের অবস্থা ভালো হয়েছে। আমদানি রপ্তানি ব্যয় বৃদ্ধি পেয়েছে। আমদানি যে বৃদ্ধি পেয়েছে, যেহেতু খাদ্যশস্য আমদানি করতে হয়েছে, আবার রপ্তানি আয়ও বৃদ্ধি পেয়েছে। আমদানি ব্যয় বৃদ্ধি পেয়েছে, তার সাথে রপ্তানি আয়ও বৃদ্ধি পেয়েছে, কারণ বিভিন্ন যেহেতু শিল্পখাত প্রসার লাভ করছে, বিভিন্ন পশমের মাংস, পশমি বস্ত্র, বিভিন্ন রপ্তানি আয় বৃদ্ধি হয়েছে। কৃষি স্বয়ংসম্পূর্ণ বিনষ্ট হয়েছে ঠিকই, কিন্তু আবার শিল্পে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।
কৃষির স্বয়ংসম্পূর্ণ বিনষ্ট হওয়ার কারণে অর্থনীতিতে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, কারণ ক্ষুদ্র অংশ লাভবান হয়েছে আর অধিকাংশ অংশই ক্ষতির সম্মুখীন হয়েছে। তাহলে আমরা কি দেখলাম যে বেড়া আন্দোলন হয়েছে ঠিকই বিভিন্ন কারণে, বিভিন্ন সংকট দেখেছি আমরা, কিন্তু যে প্রভাবটা পড়েছে তার ফলে ব্রিটেনে একসময় কৃষির স্বয়ংসম্পূর্ণ ছিল সেটা বিনষ্ট হয়েছে এবং তাদেরকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করে খাদ্যশস্য আমদানি করতে হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রচেষ্টা সার্থক হবে যদি তোমরা আমার এই লেকচার থেকে কিছু শিখতে পারো। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আবারও এই অনলাইন ক্লাসের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই কোভিড মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।